দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কলকাতা সংবাদ। আজ 1 আগস্ট বৃহস্পতিবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। অযোধ্যার রাম মন্দিরের পর মোদির সাধের সংসদ, ছাদ বেয়ে চুইয়ে পড়ছে জল, কটাক্ষ শুরু বিরোধীদের। অভিষেক রুজিরার আবেদন মামলা সুপ্রিম কোর্টে, বড় প্রশ্ন তুলে দিলেন কপিল সিব্বল। হঠাৎ দেখা দুই ঘোষের, তারপরই অভাবনীয় কাণ্ড, ফের চর্চায় কুণাল দিলীপ। বিধানসভায় শুভেন্দুর ঘরে দিলীপ, উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ, জন্মদিন পালন দিলীপ ঘোষের। সীমান্তে পাচারে মদতের অভিযোগ ধামাচাপা কেন? শান্তনুর বিরুদ্ধে তদন্তের দাবি বিরোধীদের। বিজেপির পথে অধীর, নজরবন্দির খবরে শিলমোহর, সময়ের অপেক্ষা। বঙ্গে খামখেয়ালি আবহাওয়া, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা সংবাদ চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। 1200 কোটি খরচ করে তৈরি করা হয়েছে নতুন সংসদ ভবন, অথচ বছর পেরোতে না পেরোতেই বেহাল দশা তার। ছাদ থেকে চুইয়ে পড়ছে জল, নিচে বালতি রেখে কোনো মতে সামাল দেওয়া হচ্ছে পরিস্থিতি। সংসদ ভবনের লবিতেও জমে গিয়েছে জল। সম্প্রতি তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন। তাতেই দেখা যাচ্ছে সংসদের লবিতে ছাদ থেকে সমানে চুইয়ে পড়ছে জল, মেঝেতেও সর্বত্র জল থই থই। পরিস্থিতি সামাল দিতে কোনো মতে বালতি নিয়ে সেই জল ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটি পোস্ট করে মণিকম নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, সংসদের যে লবি রাষ্ট্রপতি ব্যবহার করেন, সেখানে এখন জল চুইয়ে পড়া দৃশ্য নয়া সংসদ ভবনের হাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মনে করিয়ে দিয়েছেন এখনো নতুন সংসদ ভবন তৈরির 1 বছরও পেরোয়নি। সেই সঙ্গে নিট দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে জুড়ে দিয়েছেন কটাক্ষ। লিখেছেন, বাইরে পেপার লিকেজ, ভেতরে ওয়াটার লিকেজ। প্রসঙ্গত কিছুদিন আগে সদ্য নির্মিত রাম মন্দিরের ছাদ থেকে জল চুইয়ে পড়া দৃশ্য প্রকাশ্যে এসেছিল। পরপর এমন ঘটনাতে বিরোধীদের দাবি, করদাতা সাধারণ মানুষের টাকায় ছেলে খেলা চলছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে বিজেপির কোনো মন্তব্য চোখে পড়েনি। নয়া সংসদের ভিডিও প্রকাশ্যে আসার পর সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে মহুয়া লিখেছেন, এই নতুন সংসদ ভবন ছিল নরেন্দ্র মোদীর অহংকার। সেই অহংকারের আসন যে 2024 লোকসভা ভোটের পর টলে গেছে, এবার সেটাই আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। ব্যঙ্গের সুর কনৌজের সাংসদ তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের গলাতেও। তার দাবি, এর চেয়ে বর্ষাকালীন অধিবেশনের বাকিটা পুরনো সংসদ ভবনেই স্থানান্তর করা হোক। মণিকমের ভিডিওটা প্রকাশ্যে আসার পরেই অখিলেশের টুইট, এর চেয়ে পুরনো সংসদই ভালো ছিল, কারণ কোটি কোটি টাকা খরচ করে তৈরি নতুন সংসদেও তো জল চুইয়ে পড়ছে। জনসাধারণ এবার জানতে চাইছে, বিজেপি সরকারের আমলে তৈরি সবকিছুতেই জল চুইয়ে পড়া বিজেপির সুচিন্তিত নকশার অংশ কিনা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জেরা করার শীর্ষ আদালতের সিদ্ধান্ত বলবৎ থাকবে কিনা তা নিয়ে আজ ফের শুনানি হলো সুপ্রিম কোর্টে। 7 আগস্টের পর ফের শুনানি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী কপিল সিব্বল PML এর একাধিক দিক নিয়ে প্রশ্ন তোলেন। অভিষেকের হয়ে কপিল সিব্বল প্রশ্ন তোলেন, দিল্লিতেই কেন জিজ্ঞাসাবাদ করতে হবে? কলকাতায় জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কোন কুসংস্কার কাজ করছে ইডি? কেন বলা হচ্ছে না আমাকে অভিযুক্ত হিসেবে তলব করা হচ্ছে নাকি সাক্ষী হিসেবে? কারণ 160 নম্বর ধারায় দুটি ক্ষেত্রেই তলব করা যায়। আমি তদন্তে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু কাল আমার কোনো স্টেটমেন্ট আমার বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। সিব্বলের কথায়, সিবিআই এর ক্ষেত্রে তাও প্রভিশন রয়েছে, কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক কারণে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হলে তার কর্মী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কিন্তু ইডিতে তো সেটাও নেই। সারদা মামলায় সল্টলেকের MP MLA কোর্টে এসেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি 2019 সালের একটি মামলার শুনানি ছিল দিলীপ ঘোষের। বিচারক ছিলেন না বলে আজকে মামলাটি স্থগিত, আর সেই সময়ই দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়। বৃহস্পতিবার দিলীপ ঘোষের জন্মদিন, সেই কারণেই দিলীপকে জন্মদিনের শুভেচ্ছাও জানান কুণাল। এদিকে রেশন দুর্নীতি মামলা নিয়ে কুণাল ঘোষ জানান, এটি তদন্তের বিষয়। তদন্তের বিষয় নিয়ে কোনো কথা বলবো না। যদি কোথাও কোনো ভুল থাকে, যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তার আইনজীবীর যা বলার বলবেন। আমরা আশা করব কেন্দ্রীয় এজেন্সি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে। অপরদিকে বারিক বিশ্বাসের সম্পত্তির বিষয় নিয়ে কুণাল বলেন, একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে যে কোনো ব্যক্তি তার ছোট পেশা থেকে আস্তে আস্তে ধনী ব্যবসায়ী হতে পারেন না। অতীত দিয়ে বিচার করা উচিত না, দেখতে হবে তার সম্প্রতি বাড়ি গাড়ি বৈধ নাকি বৈধ না। এদিকে আনন্দপুরের পানশালার ভাঙচুরের ঘটনা নিয়েও তৃণমূল মুখপাত্র জানান যে, ভিডিওটিতে দেখা যাচ্ছে যেভাবে বেপরোয়া ভাবে লাঠি নিয়ে হাঙ্গামা হয়েছে, বিষয়টি নিন্দনীয়। এই বিষয়টি সমর্থনযোগ্য নয়, পুলিশ ব্যবস্থা নেবে। শুভেন্দুর উদ্যোগে রাজ্য বিধানসভায় আজ বৃহস্পতিবার জন্মদিন পালন হলো দিলীপ ঘোষের। বৃহস্পতিবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে আচমকা উপস্থিত হন দিলীপ
দিলীপ ঘোষ। জন্মদিন উপলক্ষে শুভেন্দু অধিকারী এদিন দিলীপ ঘোষকে বিধানসভায় আমন্ত্রণ জানান বলে বিজেপি সূত্রের খবর। শুভেন্দু দিলীপের মধ্যে সৌজন্য বিনিময়, মিষ্টিমুখ এবং দিলীপ ঘোষকে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ঘরে তখন উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য বিধায়করাও। এদিন দিলীপ ঘোষ যখন বিধানসভায় আসেন তখন বিধানসভার অধিবেশন চলছে। শুভেন্দু অধিকারী থেকে অন্যান্য বিজেপি বিধায়করা তখন অধিবেশন কক্ষে। তবে শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষ প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু ও অন্যান্য বিজেপি বিধায়করা দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষের জন্মদিন পালন করে। প্রসঙ্গত, লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে তার পরাজয়ের নেপথ্যে দলেরই একটা অংশকে কার্যত দায়ী করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। পরবর্তীকালে অবশ্য সংবাদ মাধ্যমে কার্যত চুপ রয়েছেন দিলীপ ঘোষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই দিলীপ শুভেন্দুর মধ্যে দূরত্ব তৈরি হয়। বিধানসভায় বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষের জন্মদিন পালনের মাধ্যমেই সেই দূরত্ব অনেকটাই কমল। দীর্ঘদিন পর শুভেন্দু দিলীপ মুখোমুখি হওয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে অনেকেই এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের সাক্ষাতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটা 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। সীমান্তে অবৈধ কারবারে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষর করা লেটার হেডে পারমিট দেওয়া নিয়ে কেন তদন্ত হবে না, কেন ব্যবস্থা নেওয়া হবে না শান্তনু এবং এই চক্রে যুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে, এমনই দাবি ক্রমশ জোরদার হচ্ছে। পাচার বা চোরাচালানে মদত দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ কারবারে কিভাবে ব্যবহৃত হতে পারে এই পারমিট, তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক নড়েচড়ে বসার পরেও হঠাৎ করে তারা কেন নীরব হয়ে গেল? তদন্ত করতে কোনো রিপোর্ট কি এ রাজ্যের বিএসএফ কর্তাদের কাছ থেকে আদৌ চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে? তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। দাবি উঠছে এই অবৈধ পাচারে যুক্ত বিএসএফ অফিসারদের বিরুদ্ধেও কেন ব্যবস্থা নেওয়া হবে না। বনগাঁর সাংসদ শান্তনু দ্বিতীয়বার মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠায় জোর অস্বস্তিতে পড়েই কি তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপি? এমনই প্রশ্ন তুলছে বিরোধীরা। শান্তনু নিজের লেটার হেডে জনৈক জিয়ারুল গাজীকে বিনা বাধায় গোমাংস কারবার চালানোর সুপারিশ করেছিলেন। জিয়ারুল যাতে অবাধে ব্যবসা চালাতে পারে সেজন্য কেন্দ্রীয় মন্ত্রী বিএসএফ কর্তাদের লিখিত আবেদনও করেছিলেন। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে শান্তনুর এই চিঠি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন মহলে। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ায় তৃণমূলও। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডেলে শান্তনু ঠাকুরের সই করা সেই পারমিটের ছবি পোস্ট করে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রককে নিশানা করেছিলেন। কৃষ্ণনগরের সাংসদদের বক্তব্য ছিল কেন্দ্রীয় মন্ত্রী নিজের সরকারি লেটার হেডে পাচারকারীদের জন্য পাস ইস্যু করেছেন। এই বিতর্ক চরমে ওঠার পরই সাংবাদিক বৈঠক করে জিয়ারুলকে পারমিট ইস্যুর বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন শান্তনু ঠাকুর। তার দাবি ছিল বিএসএফ এর কিছু অফিসার বিষয়টি নিয়ে জলঘোলা করছে। এই ধরনের পারমিট তৃণমূল পঞ্চায়েত স্তরের নেতারাও নাকি ইস্যু করেন। শাসক দলের অভিযোগ ছিল নিজের পদ ব্যবহার করে শান্তনু ঠাকুর পাচারের মতো কাজকে মদত দিচ্ছেন, আর সেটা সামনে চলে আসায় বিষয়টি অন্যদিকে ঘোরাতে চাইছেন। জিয়ারুলও পরে দাবি করেছেন বাড়িতে গোমাংস নিয়ে যাওয়ার জন্য তাকে পারমিট দিয়েছিলেন সাংসদ। পারমিট হাতে পেতে নাকি তাকে টাকাও দিতে হয়েছিল। স্বরূপনগর এলাকায় শান্তনু ঠাকুরের নির্বাচনী এজেন্ট এভাবে টাকা তোলেন বলেও অভিযোগ করেছিলেন জিয়ারুল। কিন্তু এত বড় বিষয় সামনে আসার পরও কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কেন তদন্ত হবে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। জাতীয় কংগ্রেস ঘুরে দাঁড়াবার মুহূর্তেই কি রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর হাত ছেড়ে নরেন্দ্র মোদীর পদ্ম শিবিরে যোগদান করতে চলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী? কারণ কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে লাগাতার মতনৈক্য এবং বাংলায় বিরোধী রাজনীতির ধারক ও বাহক হিসেবে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করবার ক্ষেত্রে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই বহরমপুরের টাইগারের। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পরই অধীরের বিজেপিতে যোগদান নিয়ে একটা আভাস মিলেছিল। মনে করা হচ্ছে তা সম্ভব হবে আগামী কয়েক মাসের মধ্যেই। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পরাজয় স্বীকার করতে হয়েছে অধীরকে। ডবল হ্যাট্রিক করার স্বাদ পূরণ হয়নি। রাজনীতিতে আনকোড়া সুদূর গুজরাটের বাসিন্দা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছেন। তার ভোট কমেছে প্রায় 14%। কিন্তু হারের পরেই দুঃখের সঙ্গে জানিয়েছিলেন এবার কি করব জানি না, হয়তো বাদাম বেচবো। বলেছিলেন রাজ্যের তৃণমূলের বিরোধিতা করতে করতে ব্যবসাও লাটে উঠেছে। হারের কারণ হিসেবে অধীর নিজে যেটা ব্যাখ্যা দিয়েছিলেন তা হলো তৃণমূল ও বিজেপি তৈরি করা সাম্প্রদায়িক মেরুকরণের বাইনারির বিরুদ্ধে তার ধর্মনিরপেক্ষ রাজনীতি নাকি ধোপে টেকেনি। এরপরেই প্রশ্ন ছিল অধীর তাহলে এখন কি করবেন? এ রাজ্যে তিনি তৃণমূল বিরোধী, কিন্তু সেখানে হাইকমান্ডের থেকে যে পরিমাণ সহযোগিতা প্রয়োজন তা মেলে না। কারণ কংগ্রেস তৃণমূল সকলেই ইন্ডিয়া জোটের অংশ। আর রাহুল সোনিয়াদের মমতার প্রতি যে নরমপন্থী মনোভাব, তাতে অধীরের পক্ষে রাজ্যে কংগ্রেসকে টিকিয়ে রাখাটাই মুশকিল। এমতাবস্থায় অধীরের মূল লক্ষ্য
মমতার বিরোধিতা, প্রকারান্তরে তৃণমূলের বিরোধিতা, যেটা কংগ্রেসের দলে থেকে সম্ভব হচ্ছে না। আর সেখানেই অসমর্থিত সূত্রে খবর বিজেপিতে নাম লেখাতে পারেন অধীর চৌধুরী। তৃণমূল নেতা কুণাল ঘোষও এ বিষয়ে বলেছেন, ফলে এটা কেবল জল্পনা নয়, এই সম্ভাবনার একটা বাস্তবতাও রয়েছে। অন্যদিকে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যত না সরব হয়েছেন অধীর, তার 10% নির্বাচনী প্রচারে বিজেপির বিরোধিতা শোনা যায়নি তার মুখে। নির্বাচন চলাকালীন একটি জনসভায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তৃণমূল ইন্ডিয়া জোটকে সমর্থন করবে, কিন্তু রাজ্যে অধীরের কারণে জোট হলো না, তখন কংগ্রেস হাইকমান্ড সরাসরি ধমক দেয় অধীরকে। জানিয়ে দেওয়া হয় পার্টি লাইন না মানলে বেরিয়ে যেতে হবে। সেই সময় ব্যাকফুটে থাকা অধীরকে কার্যত টোপ দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সরাসরি প্রস্তাব দেন বিভীষণের বাড়ি ছেড়ে রামের বাড়িতে আসার। এখন অধীর পরাজিত, ভোট বিন্যাস দেখলে বোঝা যাবে তিনি পরাজিত বিজেপির কারণে, কিন্তু তবুও তার জন্য দরজা ভালোভাবে খুলে রেখেছে বিজেপি। সুকান্ত মজুমদার তার হেরে যাওয়াতে দুঃখ প্রকাশ করেছেন অধীর দা সম্বোধন করে। বঙ্গের আবহাওয়া বড্ড খামখেয়ালি, এই রোদ তো এই বৃষ্টি। হাওয়া অফিস বলছে আগামী 7 দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু কালিম্পং জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি ও দার্জিলিং এ। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা বলছেন দক্ষিণবঙ্গে ভালো পরিমাণ বৃষ্টিপাতের আশা রয়েছে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার তিলোত্তমায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।